হ্যাঁ বন্ধুরা, আজকেও কিন্তু আপনাদেরকে আর একটা জবার ভিডিও দিই। তো কারণ আপনাদের জবা গাছ কেমন আছে, কি রকম আছে তা তো জানি না। এই গাছটার ফুলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, এটি দুর্গা জবা চারা, চারা থেকে ফুলটি নেওয়া। তো যখন আপনারা জবা গাছ করেন আর কি, তো জবা গাছের সম্বন্ধে ভালো করে জানা দরকার। দেখুন, একটা অন্য ভিডিও বানিয়ে ফেলেছিলাম, তারপরেও কিন্তু ভাবলাম যে আজকে আর একটা জবা গাছের ভিডিও দিই, যেক্ষেত্রে আপনাদের এই সময় যে বৃষ্টি খাচ্ছে বা গাছের মধ্যে একটা প্রচুর পরিমাণে বৃষ্টি পাচ্ছে, তো সেই ক্ষেত্রে বলবো যে আপনারা কিন্তু অবশ্যই জবা গাছের কেয়ার করুন। কারণ দেখুন, জবা গাছ খুব সহজ কিন্তু আবার খুব কঠিন হয়ে ওঠে। দেখুন, জবা গাছের কতগুলো মূলত বিষয় আমরা জানি, যেগুলো আমাদের জানাটা কিন্তু অত্যন্ত জরুরি। সব সময় এরকম বড় সড়ো ফুল নিতে গেলে কিন্তু খাদ্যের পরিমাণটা অনেক বেশি বেশি আপনাকে দিতে হবে। দেখুন, গাছের যে গাছগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি একেবারে তোলাকায় জল এসে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ভাবছি যে আমাদের গাছ মরে যাবে, তা কিন্তু নয়। কারণ দেখুন, অনেক সময় আপনার টবে ভর্তি জল হয়ে যায়, তারপরেও কিন্তু আপনি ভাবছেন যে আপনার গাছটা বোধহয় মারা যাবে। না, কতগুলো কাজ আছে, যদি আপনি তা করেন কিন্তু আপনার জবা গাছ মারা যাবে না। দেখুন, জবা গাছে সবসময়ের জন্য রোপণের সময় আপনারা জেনেছেন যে ছোট ছোট টবে রোপণ করতে হয়, টবের নিচে নুড়ি দিতে হয়। কিন্তু টবের মাটিটা যখন আপনি করেন, টবের মাটিতে কিন্তু একটু জবা গাছ বেলে মাটি বেশি পছন্দ করে। মাটির ক্ষেত্রেও কিন্তু আপনি যদি বেলে মাটি দেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু জবা গাছ করতে পারবেন। সেই জন্য মাটির সঙ্গে আপনার যদি বালি থাকে, তাহলে জানবেন আপনি কিন্তু জবা গাছ খুব ভালো গাছ করতে পারছেন। সবসময় খেয়াল করবেন, যখন আপনি গাছ রোপণ করবেন আর কি, তো গাছ আপনি যখন রোপণ করবেন, সেই গাছের যে গুটিটি সেটি কিন্তু একেবারে ভেঙে ফেলবেন না। দেখুন, ভেঙে ফেলা যাবে যদি প্রথম অবস্থায় ছোট গাছ আপনি নেন, মানে সাইটের মাটি কিছুটা কমিয়ে দিতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে আপনি কিন্তু তুষের গাছ, মানে ধানের তুষের ওপরে যে গাছ, সেই গাছ আপনি কিনেছেন কোথা থেকেও, তাহলে আপনি সেই কেনার পরে আপনি কিন্তু সেই সহ রোপণ করে দিচ্ছেন। দেখুন, যখন আপনি মাটিতে রোপণ করবেন, তাহলে মাটি আর আপনার ধানের তুষ, সেক্ষেত্রে ক্ষতি হবে। ধরুন, কোকোপিটে কোনো নার্সারি লোক আপনাকে গাছটা দিয়েছে, তো কোকোপিট সহ গাছ আপনি যখন নিয়ে এসে আপনার টবের মধ্যে রোপণ করছেন, তাহলে কিন্তু কোকোপিটটা ফেলে দিতে হবে। তাহলে দুটো জিনিসের মিল থাকতে হবে, যে আপনি মাটিতে যখন গাছ রোপণ করবেন, সেটি মাটির গাছ হতে হবে। যদি মাটির গাছ না হয়, তাহলে কিন্তু সেই কোকোপিটটা ছেড়ে দিয়ে আপনার মাটিতে গাছটি রোপণ করতে হবে। তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেলেন। এবারে আসি গাছের রোগের ব্যাপার নিয়ে। তো দেখুন, জবা গাছে কয়েকটি রোগ খুব জোরালো। অনেক সময় দেখেছেন যে গাছের বৃদ্ধি একেবারে বসে যাচ্ছে বা কমে যাচ্ছে। তাও সেই সময়টা আপনাকে লক্ষ্য করতে হবে যে গাছের কাণ্ড কোনো পোকায় খেয়ে যাচ্ছে কিনা। এর জন্য একটি গুটি পোকা থাকে আর কি। যদি এরকম ধরনের গুটি পোকা থাকে, তাহলে কিন্তু আপনি কয়েকটি ওষুধ দিতে পারেন, মানে যে কোনো কীটনাশক ওষুধ আপনি দিতেই পারেন। মূলত গুটি পোকার ওষুধ যদি আপনি দোকানে গিয়ে বলেন, তাহলে আপনাকে কিন্তু বহু ধরনের গুটি পোকার ওষুধ পাওয়া যায়, আপনাদেরকে দিতে পারে, দোকানদার আপনাদেরকে কিন্তু দেবে। তাহলে সেই গুটি পোকার ওষুধটা কিন্তু আপনি মাঝে মধ্যে স্প্রে করবেন। অনেকেই প্রশ্ন করে যে ওষুধের কতটা পরিমাণে দেব। দেখুন, লিকুইড ওষুধ মানেই 1 ml করে আপনি অবশ্যই দেবেন। ওষুধের ডোজ যদি বেশি হয়, সেটা দোকানদার আপনাকে বলে দেবে যে আরও কম দেবেন। এবারে থাকছে ফাঙ্গিসাইডের ব্যাপারটা নিয়ে। অনেকেই বুঝতে পারছে না, ফাঙ্গিসাইড তো দিতে বলেছে, কিন্তু কি ফাঙ্গিসাইড দেব বা কেমন দেব। দেখুন, ফাঙ্গিসাইডের অনেক রকম রয়েছে, আপনি তারই মধ্যে একটা ফাঙ্গিসাইড নেন। সাব, ব্যাবিস্টন, জ্যাকিস্টন, আপনার ওখানে যেটা পাওয়া যায় আর কি, সেই ফাঙ্গিসাইড ওষুধ কিন্তু আপনি নেবেন। ফাঙ্গিসাইড ওষুধ তো আপনি দেবেন, কিন্তু তার মাত্রাটা কত। ধরে নিন, যখন আপনি ফাঙ্গিসাইড ওষুধ গাছে স্প্রে করবেন, তাহলে কিন্তু আপনি 1 গ্রাম বা 1 ml। এইবারে গাছের কন্ডিশন দেখে সেটা কিন্তু আপনাকে বাড়িয়ে দিতে হবে। দেখা গেছে আপনার গাছের পাতা একেবারে ধসা পচা হয়ে গিয়ে পচতে থাকছে, তাহলে আপনি কিন্তু একটু ডোজটা বাড়িয়ে দিতেই পারেন। কিন্তু কীটনাশকের ডোজ সবসময় বাড়ানো যায় না। ফাঙ্গিসাইড ওষুধের ডোজ আপনি একটু বাড়াতে পারেন, কিন্তু কীটনাশকের ওষুধের ডোজ কিন্তু বাড়াতে পারেন না। এবারে থাকছে কিছু গোপন পোকা, মানে যেগুলো
লেদা পোকা বলা হয়, বা গাছের মধ্যে উল্টো দিকে পোকাটা থাকে, দেখবেন একটা বেশ চট করে পাতাটাকে বাঁকিয়ে দিল, তার মানে লেদা পোকারই মতো আর এক ধরনের পোকা আছে। তো এই সকল পোকাগুলো কিন্তু আপনার সবসময়ের জন্য আপনার গাছের পাতাগুলোকে খেয়ে নিচ্ছে। তাহলে কিন্তু আপনি অবশ্যই কীটনাশক ওষুধ দেবেন, কিন্তু সন্ধ্যের পরে দেবেন। সন্ধ্যের পরে যদি আপনি ওষুধ দেন তাহলে ভালো কাজ করবে। দেখা গেছে লেদা পোকা আপনার গাছে আছে, কিন্তু গাছে আপনার লেদা পোকাটা নেই। ঠিক রৌদ্র বেড়ানো মানে পোকাটা কিন্তু আপনার অন্য কোনো টবের ভেতর বা মাটিতে যদি থাকে, তাহলে যেখানে ছাওয়া জায়গা আছে সেখানে কিন্তু চলে যাচ্ছে। সূর্য ওঠা মানেই ও আর থাকছে না। সেই জন্য আপনাকে একটু জেনে নিতে হবে যে লেদা পোকা যদি থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই ওষুধটি সন্ধ্যের পরে মারবেন, মানে স্প্রে করবেন। এবারে আসি যে আপনি কি শুধু এই দুটো ওষুধই স্প্রে করবেন? যখন আপনি এই দুটো ওষুধ দিচ্ছেন, বারে বারে দিচ্ছেন, অনেক সময় দেখা গেছে যে গাছে আপনার একটি বালি পোকা হয়। বালি পোকা মানে যেটাকে মাইট পোকা আর কি, বিশেষ করে গোলাপ গাছে যেটা হয় আর কি। তো রেড মাইটের জন্ম যখন পাতার মধ্যে হয়, এ ধরনের ওষুধ কিন্তু আপনাকে মাঝে মধ্যে দিতে হবে। তাহলে কি আপনি সব ধরনের ওষুধ কিনবেন? সেটা বলছি না। কীটনাশক ওষুধের কাজ করে যাবে আপনার যদি আপনি সোনাটা ওষুধটা কেনেন, তাহলে দেখবেন আপনার সব রকম পোকার কাজ হচ্ছে। তাতে কিন্তু লেদা পোকাও মারা যাচ্ছে, আবার বালি পোকাটাও মারা যাচ্ছে। তাহলে বুঝেছেন যে আপনারা কীটনাশক ওষুধ কিনলেন, কিন্তু কীটনাশক ওষুধটা বালি পোকা মানে কি বললাম, সোনাটা ওষুধটা কিনলেন, রেড মাইটের ওষুধটা কিন্তু কিনলেন, তাহলে কিন্তু আপনার ভালো কাজ হয়ে যাবে। এবারে আসি যে আমরা শুধু কি ট্রপিক্যাল বিদেশি জবার ব্যাপারটা নিয়েই ভাববো। আমার বাড়িতে তো পুনার জবাও আছে, বা অনেকেই চিন্তা করছে, বা অন্য কিছু জবা আছে। তো সেই সকল জবা গাছের ক্ষেত্রেও কিন্তু আপনি একই ওষুধ স্প্রে করবেন। দেখুন, অন্যান্য জবাগুলো সহজে কিন্তু মৃত্যু হয় না, কিন্তু যখনই আপনি ট্রপিক্যাল জবা করবেন তার সঠিক ট্রিটমেন্টটা না হলে কিন্তু আপনার গাছ মারা যাবে। কারণ ট্রপিক্যাল জবা গাছে জল একটু কম খেতে পছন্দ করে, মানে বৃষ্টির জল। অনেক সময় দেখা গেছে যে গাছ একেবারে খাড়ত্ব হয়ে গেছে, মানে আর আপনার গাছটাকে রিকভার করে উঠতে পারছেন না। সেই জন্য সবসময় যখন আপনারা কোনো খাদ্য দেবেন আর কি, তো খাদ্য যখন গাছে আপনারা দেবেন, সবসময় যে খাদ্যটা অনেক দিন ধরে গাছের মধ্যে থাকবে এমন ধরনের খাদ্য কিন্তু দেবেন। মানে এরকম ধরনের বলতে চাইছি যে খাদ্যটা আপনার দীর্ঘদিন ধরে কিন্তু গাছটিকে কাঁচা আমের মতো রাখবে। তো গাছকে যখন কাঁচা আমের মতো রাখবে, তাহলে কিন্তু আপনার গাছ সবসময়ের জন্য বেশ ভালো থাকবে, গাছের খাড়ত্ব ভাবটা আসবে না, এবং গাছটি কিন্তু সবসময় আপনাকে কম বেশি ফুল দিয়েই যাবে। জবা গাছ প্রচণ্ড খেতে ভালোবাসে, সেই জন্য খাবারের পিছু আপনারা অবশ্যই জোর দেবেন। খাদ্য তো বেশি দিতেই হবে। খাদ্য হিসাবে কি কেনেন তা জানি না, তবে বেশিরভাগই কিন্তু আপনারা খাদ্য যেগুলো দেন তার মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবেন। ধরুন আপনি নিম খোল দিচ্ছেন, তো নিম খোল দেবেন, মাঝে মধ্যে কিন্তু আবার বাদাম খোলও দেবেন। আবার অনেকে সর্ষের খোল দেবেন, কিন্তু মাঝে মধ্যেও কিন্তু আবার ঘুরিয়ে নিম খোলও দেবেন। তাহলে আপনি একটু ঘুরিয়ে টুরিয়ে দিন না আর কি, মানে একই জিনিসকে একটু ঘুরিয়ে দিন, তাহলে বুঝতে পারবে যে গাছও বুঝতে পারবে তার কি দরকার আছে। সেই জন্য যখন আপনি খোল দেবেন একটু ঘুরিয়ে দেবেন আর কি, মানে একই খোল আপনি বারে বারে দিচ্ছেন সেটা দেওয়ার দরকার নেই। দেখুন, খোল দিলেই একটু ওষুধ দেবেন, মানে যে কোনো ওষুধ, কীটনাশক ওষুধ অবশ্যই আপনার খাদ্যের সঙ্গে দেবেন। তাহলে আপনারা যখন খাদ্য বানাচ্ছেন, কি কি খাদ্য বানাচ্ছেন? দেখুন, আপনি প্রথমত বনডাস দিচ্ছেন। যদি আপনি বনডাস না দেন তাহলে শিংকুচি দিচ্ছেন। মানে দুটো যদি একই দেওয়ার দরকার নেই। আপনি বনডাস দিয়েছেন, সেক্ষেত্রে আর শিংকুচি না দিলেও চলবে। তাহলে বনডাসটা নিলেন আপনি একটু সরিষার খোল নিলেন, ঠিক আছে। সরিষার খোল যদি না নেন তাহলে আপনি বাদাম খোল নিলেন। এবারে আপনি এরকম, বা লেদার মিল নিলেন। এরকমভাবে কিন্তু 5 থেকে 6 রকম মোটামুটি আপনি সার দোকান থেকে নিয়ে নিন। একই জিনিস বারে বারে নেবেন না। ধরুন আপনি 10-26-26 নিয়েছেন, সেক্ষেত্রে আপনি আবার ডিপিও নিয়েছেন, ঠিক আছে, তাহলে আপনার কিন্তু অন্য কোনো নাইট্রোজেন সার আর দেওয়ার দরকার নেই। আমরা এটা একটু ভুল করে ফেলি যে যখন সার দিই, দোকান থেকে সার কিনে নিই, তো সেক্ষেত্রে বলি দোকানদারকে আমাদেরকে সব রকম একটু সার দিয়ে দাও।
সে দেখা গেছে শুধু নাইট্রোজেনের ভাগটাই বেশি বেশি করে দিয়ে দিচ্ছে, আর জৈব সারের উপরেও কিন্তু আপনার অল্প স্বল্প করে দিয়ে আপনাকে একটা সার বানিয়ে দিচ্ছে। এটা করা যাবে না। সেজন্য যখন আপনি সার বানাবেন বাড়িতে, তাহলে সবসময় মনে রাখবেন 6 রকম জৈব সার, সাথে কিন্তু 2 রকম নাইট্রোজেন সার। নিশ্চয়ই বুঝেছেন জৈব সার আমি কোনগুলোকে বলতে চাইছি। আপনি আপনার বাড়ির কিছুটা ভাত দিচ্ছেন, চাল দিচ্ছেন, এগুলো আপনারা দিচ্ছেন। তাহলে আপনারা ফাঙ্গিসাইড ওষুধ কখন স্প্রে করবেন? আপনারা যখন ফাঙ্গিসাইড ওষুধ স্প্রে করবেন, সেটা কি খুব সকালে না খুব বিকেলে? দেখুন, ওষুধ যে কোনো বিষ বা যে কোনো ফাঙ্গিসাইড ওষুধ যদি আপনারা ঠিক একটু এই ধরুন 4টে 4:30 বেজে গেছে তারপরে আপনারা দেন, তাহলে ওষুধটা একটু বেশি ভালো কাজ করবে। তাহলে কি আপনি দুপুরে দিলে কাজ করবে না? নিশ্চয়ই কাজ করবে। সবসময় মনে রাখবেন, বালি পোকার ওষুধ মানে যে মাইট পোকার ওষুধ, অনেক সময় দেখা গেছে যে আপনাদের গাছের পাতাগুলো একেবারে বেঁকে এরকম কেমন হয়ে যাচ্ছে। তার মানে আপনি পোকাটা দেখেও পাচ্ছেন না কোথায় পোকাটা আছে। তাহলে আপনাদেরকে একটা পাতা দেখাই, তাহলে বুঝতে পারবেন। ধরুন এই পোকাটা কোথায় আছে আপনি ঠিক বুঝে উঠতে পারছেন না। এই পাতাটি অটোমেটিকই বেঁকে গেছে, তাই না? তো এই পাতাটা বেঁকে গেছে, আপনি কিন্তু বুঝে উঠতে পারছেন না। অপোজিটে দেখুন সাদা মাছি আছে বা অন্য কিছু আছে, ঠিক আছে, দেখুন, বা বালি পোকা আছে। তাহলে মাইট পোকার ওষুধগুলো মাঝে মাঝে কিন্তু দেবেন। তো অবশ্যই মাইট পোকার ওষুধ দিলে কিন্তু আপনি সূর্যের আলোতেই দেবেন, মানে আপনি সকালবেলায় দেবেন। যখন আপনি এই ধরনের বালি পোকার ওষুধ দেবেন বা সাদা পোকার ওষুধ দেবেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই সেটা দিনের আলোতেই দেবেন। তো যাই হোক, যদি আপনারা সাদা পোকার ওষুধ দেন বা মাইট পোকার ওষুধ দেন বা আপনার কি বললাম কীটনাশক ওষুধই দেন, তাহলে কিন্তু আপনাদেরকে একটু বুঝে দিতে হবে। যদি মাইট পোকার কোনো ওষুধ দেন, সেটা দিনের আলোতেই দেবেন। আদার্স আপনারা কিন্তু সন্ধ্যের পর মানে বিকেল 4টের পরে দিতেই পারেন। তাহলে ওষুধের বিষয়গুলো আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম যে ওষুধ যখন দেব সেটা কিন্তু বেশিরভাগ ওষুধই আছে যেটা কিন্তু বিকেলের পরে দিলেই কাজ হবে। তো সকালে দিলে কাজ হবে না এটা নয়, ওষুধটা বেশি কাজ করবে যদি আপনি বিকেলে দেন আর কি। এবারে আসি আরও 2-1টি ব্যাপার নিয়ে, যে আমরা যখন কোনো পুনর্জবার গাছ করেছি, তাহলে অনেকে কি করি যে কেসিংটা খুলে ফেলে দিই। তাহলে আমরা কিন্তু কেসিংটা খুলবো না। কেসিংটা যদি খুলে দিই তাহলে গাছটাই মারা যাবে। অনেকে ভেবে নেয় যে কেসিংটার জন্যই বোধহয় ক্ষতি হচ্ছে। ক্ষতিটা এই কারণে হচ্ছে না, ধরুন কেসিংটা যখন থাকছে সেটা কোকোপিটের মধ্যে থাকছে। তো কোকোপিটের পর আপনার সাইডের যে মাটিটা থাকছে সেটা কমপ্যাক্ট হয়ে যাচ্ছে। কমপ্যাক্ট হওয়ার পর আপনি আবার মাটিতে দিয়েছেন, ওই জায়গাটা যখন কোকোটা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু গাছের ক্ষতিটা করছে। সেই জন্য প্রথম অবস্থাতেই যদি আপনি কোকোটা ঝেড়ে দিতে পারেন, কেসিং খোলার দরকার নেই, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা কখনোই হবে না। এটাই ব্যাপার যে আমরা প্রথম অবস্থা যখন পুনর্জবা কিনি, যদি ছোট গাছ নিই তাহলে কেসিংটা খোলার দরকার থাকে। আপাতত আপনি যার থেকে গাছ নিয়েছিলেন এগুলো তারা করেই দেয় যে ছোট গাছের অবস্থাতে কেসিংটা খুলেই রোপণ করা হয়, বা অনেক সময় কেসিংটা থাকলেও তার কোকোপিটটা ধুয়ে গাছটি রোপণ করা হয়। যারা করে না সেই গাছটার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয়। অনেকেই কেসিংয়ে যে কোকোপিটটা থাকছে সেই কোকোপিট সহ নিয়ে এসে আবার টবের মধ্যে তার প্লাস্টিকের গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দিয়েছে, সেই চারাটা আপনি কিনে নিয়ে এসছেন। সেক্ষেত্রে এই সমস্যাগুলো হয় আর কি। যখন কাটিংসের কোনো পুনর্জবা আপনার কাটিংসে তৈরি করা হয়, সেটা কিন্তু এমনি কেউ মাটিতে দিচ্ছে, কেউ বালিতে দিচ্ছে, সেই গাছের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা হচ্ছে না। সমস্যাটা বেশি হচ্ছে যারা কোকোপিট সহ ওই কেসিংটি দিয়ে একটি গাছ নিয়ে যাচ্ছে, সেই গাছটি একটি গ্রো ব্যাগের মধ্যে মাটি দিয়ে বসানো হচ্ছে। সেই মাটি দিয়ে বসানো গাছটি আপনি যখন রোপণ করছেন, পরবর্তী অবস্থায় কিন্তু আপনার গাছটি আস্তে আস্তে মারা যাচ্ছে। তো এটার কারণ এটা নয় যে আপনার কেসিংটা থাকার জন্য গাছটা মারা যাচ্ছে, কারণ কেসিংটার চারধারেই কিন্তু কাটা জাল, অর্থাৎ গাছের শেকড়টা কিন্তু ওই জায়গাটায় ধরে নেই, বেরিয়ে গেছে, অটোমেটিক বেরিয়ে গেছে। সেটা সমস্যা নয়, সমস্যাটা ওইটা যে ওর ভেতরে যে কোকোপিটটা থাকছে। দেখুন, শুধু কোকোপিটে গাছ রোপণ করাটা বিষয় আলাদা, কোকোপিটের গাছটা নিয়ে গিয়ে মাটির মধ্যে দিয়ে রোপণ করা, তাহলে তো সমস্যা হবে, কারণ কোকোপিটটা বেশি পরিমাণে জল ধরা শুরু হয়ে যাচ্ছে, জলটা বেরোতে পারছে না, সেই কারণে কিন্তু এই গাছগুলোর ক্ষতি হয়। তাহলে আমরা কিন্তু
পুনার জবার গাছটা মোটামুটি বুঝে গেছি। এবারে আসছি, যখন আপনি ট্রপিক্যাল জবার গাছ করবেন সেক্ষেত্রে কি করবেন। ট্রপিক্যাল জবা গাছ আপনি যখন করছেন অবশ্যই ছোট টবে রোপণ করবেন এবং প্লেন মাটির মধ্যে গাছটি রোপণ করবেন। সবসময় ভালো হয় যদি ধরুন আমাদের তো এঁটেল মাটি, তো আপনাকে আমি বেলে মাটির কথা বলছি, বেশি ভালো করবে যদি আপনার এঁটেল মাটিতে গাছ না হয় বেলে মাটিতে গাছ হয়। বেলে মাটিতে যদি আপনার মাটিতে গাছ রোপণ করা থাকে তাহলে সেই জবা গাছ কিন্তু চট করে মারা যাবে না, সে যতই বৃষ্টি হোক যাই হোক না কেন। যখন আপনার এঁটেল মাটির মধ্যে গাছটা থাকবে, এঁটেল মাটিতে জলটা বেশি পরিমাণে ধরবে। অর্থাৎ আপনি যখন টবে মাটিটা দিচ্ছেন অবশ্যই বেলে মাটির চিন্তা করবেন। যদি বেলে মাটি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বেশি ভালো হবে। এঁটেল মাটি যদি আপনি দিয়েই থাকেন তাহলে কিন্তু অবশ্যই 30% বালি দেবেন। এই জন্যই বলেছি জবা গাছ রোপণ করতে গেলে 30% বালি আর 70% মাটি কিন্তু আপনি মেখেই গাছটি রোপণ করবেন। জবা গাছ আমরা যারা রোপণ করি সবসময় মাটিকে সুন্দর করে শুকনো করে গুঁড়িয়ে ফেলি, এটা করার কোনো দরকার নেই। সবসময় আপনি খেয়াল করবেন যে আপনার মাটিটা শুকনো হওয়ার পর তার সঙ্গে আপনি বালি মাখছেন। যদি আপনার মাটিটা এঁটেল মাটি হয় অবশ্যই বালি মাখছেন। যাদের বেলে মাটি আছে শুধু মাটি দিয়েই গাছ বসাবেন, পারফেক্ট গাছ হবে। এবার আসি যে যখন আপনি এঁটেল মাটির সঙ্গে বালি মেখেছেন 30 ভাগ, তারপর মাটিটাকে আপনি গুঁড়িয়ে ফেলছেন, সেটা করার কোনো দরকার নেই। সব সময় মনে রাখবেন মাটি আর বালি একসঙ্গে মেখে নেওয়ার পর আপনি মাটিটার উপরে হালকা করে জলে ছিটিয়ে দিয়ে দেবেন। আধা ঘন্টা 1 ঘন্টা পরে দেখবেন ওই শুকনো মাটিটা আপনি যে জলটা দিয়েছিলেন সেটি সম্পূর্ণ শুষে নিয়েছে এবং মাটিটি অটোমেটিক হালকা হতে থাকছে। সে সময় আপনি হাত দিয়ে আস্তে 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 করে এলোমেলো করে ফেলুন, দেখবেন আপনার জবা গাছ কিন্তু দারুণ হবে। সব সময় আমরা যেটা করি যে জবা গাছের গোড়াটা একটু হালকা মাটি পছন্দ করে, কিন্তু জবা গাছটা যেখানে রোপণ করা হয় সেই জায়গাটা কমপ্যাক্ট পছন্দ করে। সেই জন্য কোনো গাছের যদি জবা ডাল আপনারা মানে জবা গাছের কলম মানে প্রথমত যখন দেখেন যে কিনে নিয়ে যান বা আমরা যখন তৈরি করি তাহলে কিন্তু এরকম একটি দেশি জবার গোড়াতে প্রথমত একটি গুটি তৈরি করা হয়। ঠিক এইভাবে একটি গুটি তৈরি করা হয়। এটার কারণ হচ্ছে এই জায়গাটা দিয়ে যাতে হাওয়া বাতাসটা না খায়। এটা হচ্ছে জবা গাছের প্রধান সিস্টেম। ঠিক আছে, তাহলে এই সিস্টেমটাকে আপনি উড়িয়ে দিতে পারেন না। যদি জবা গাছ রোপণ করতে হয় তাহলে এই গুটিটা কিন্তু থাকতে হবে। তাহলে এইগুলো আমাদের করাই থাকে, সেগুলো আপনাদের ওই জন্য জানার দরকার নেই। কারণ এই গুটিটা আপনি ভেঙে ফেলবেন না। এই গুটিটা তখনই ভাঙতে পারেন আপনি যদি সিন্ডারে বা কোকোপিটে রোপণ করেন, নতবা কিন্তু এই গুটিটা ভাঙার দরকার নেই। যদি ভাঙেন তাহলে কিন্তু গাছটা এমনিই আপনার যে কোনো সময় মাটির থেকে এটা লুজ হয়ে যাবে, গাছটা কিন্তু মরে যাবে না, মাটিটা লুজ হবে। পরবর্তী অবস্থায় কিন্তু আপনার গাছটি সবসময় দুর্বল থাকবে। সেই জন্য জবা গাছের যে মেন গুটি সেটি যেন কমপ্যাক্ট থাকে। যখনই আপনি মাটিতে গাছ রোপণ করছেন বা টবের মধ্যে করছেন মাটি দিয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই গোড়াতে ওই গুটিটি ভেঙে দেবেন না। বাকিটা আপনারা জেনেছেন যে টবের নিচে নুড়ি দেওয়া, টবেতে মাঝে মধ্যে চুনের জল দেওয়া এবং গাছের কাণ্ডতে সবসময় গাছের কাণ্ডতে মাঝে মধ্যে কিন্তু আপনার ফাঙ্গিসাইড ওষুধ স্প্রে করা, শুধু পাতায় নয়। কারণ গাছের কাণ্ডটাতে একেবারে সবুজ ভাব হয়ে যায়। সবুজ ভাব হয়ে যায় মানে একেবারে মাঝে মধ্যে দেখবেন একটা সবুজ স্পট এসে যায়। মাঝে মধ্যে কিন্তু আপনি ফাঙ্গিসাইড ওষুধ গাছে স্প্রে করবেন এবং ওই কাণ্ডতে স্প্রে করবেন। চুনের জল 100 গ্রাম 10 লিটার জলে গুলে অবশ্যই মাঝে মধ্যে স্প্রে করবেন না, গাছের গোড়া সাইডে সাইডে দেবেন। ব্যাস, সুন্দর গাছ কিন্তু আপনি অবশ্যই করতে পারবেন। চুনের জলটা যদি মাঝে মাঝে আপনারা গোড়াতে দেন তাহলে কিন্তু দারুণ কাজ হবে। অবশ্যই দেবেন। টবে শুকনো করে কিন্তু খাদ্যটা দেবেন। যখন আপনি লিকুইড তরল খাদ্যটা দেবেন অবশ্যই টবের মাটি শুকনো হলে তারপরে তরল খাদ্যটা কিন্তু আপনারা সাইডে দেবেন। দেওয়ার পরে ওই তরল খাদ্যটা শুকনো হলেই কিন্তু জল দেবেন। মোটামুটি আমার ভিডিও দেখে এই সমস্ত বিষয়গুলো আপনারা জেনেছেন যে মাটি শুকনো হওয়ার পরে কিন্তু আপনারা খাদ্য দেবেন, খাদ্য শুকনো হওয়ার পরে কিন্তু জলটা দেবেন। আরও যেটা বলেছি যে আপনারা খোলকে ভেজান বা অন্য কোনো খাদ্যকে ভেজান, সেটা কিন্তু 3 থেকে 10 দিনের ভেতরে কিন্তু আপনাকে দিতে হবে। এর অধিক কিন্তু পচিয়ে ফেলবেন না।
এই বেশি আরও বলেছি যে 6 রকম জৈব সার এবং সাথে 2 রকম নাইট্রোজেন সারকে শুদ্ধ শুকনো দেওয়ার দরকার নেই। কিছুটা মাটির সঙ্গে বা ভার্মি কম্পোস্টের সঙ্গে বা বালির সঙ্গে একসঙ্গে মেখে নিলেন, নেওয়ার পরে একটু জলের ছিটে দিয়ে একটা পলিথিন চাপা দিয়ে রেখে দিলেন। 6-7 দিন পরে আপনি নিজের খুশিতে নিজের ইচ্ছায় আপনি কিন্তু অবশ্যই গাছের ওই চারিধারে কিন্তু দিতে পারেন। তাতে একটু কম বেশি হয়ে গেলে সমস্যা নেই। অনেকেই প্রশ্ন করে তাহলে কতটা মশলা দেব? 6 রকম জৈব আর সাথে 2 রকম নাইট্রোজেন অর্থাৎ 8 রকম খাদ্য যখন আপনি দিচ্ছেন, 8 রকমের জায়গায় 3 রকম পাচ্ছেন, দিতে পারেন। সবসময় মনে রাখবেন পার্সেন্টেজটা এটাই, 6 রকম জৈব সার হলে সাথে 2 রকম নাইট্রোজেন সার। তাহলে 3 রকম যদি আপনি জৈব সার পান তাহলে 1 রকম নাইট্রোজেন সার নেবেন। তাহলে আপনি তার সঙ্গে আরও কিছু দিতে পারেন। বাড়ির কিছুটা ভাত বা চাল দিতে পারেন, বা আপনি কিছুটা ভার্মি কম্পোস্ট দিতে পারেন, বা আপনার আনাজ খোসা টোসা থাকলে এগুলো দিতে পারেন, চায়ের পাতা দিতে পারেন। যে এইগুলো আমরা কিন্তু অনায়াসেই দিতে পারি, অসুবিধা কিছু নেই, এগুলো ক্ষতির কারণ কিছু নয়। তাহলে অবশ্যই আমরা এগুলো বেশি দেব। এবং এই বর্ষার সময় কিন্তু অতিরিক্ত আমরা খাদ্য কিন্তু দেব না। এখন দেখুন বর্ষা প্রায় শেষই, কিন্তু তাহলেও মাঝে মাঝে যে অতিরিক্ত বৃষ্টি, বর্ষা মানে নিম্নচাপ বৃষ্টি, যে ক্ষেত্রে কিন্তু আপনার বর্ষাতে যে বৃষ্টি হয় না, এখন কিন্তু সেটা হচ্ছে। অর্থাৎ অতিরিক্ত বৃষ্টি হলে আপনারা কিন্তু এটা দেবেন না। এবারে যে মূল কথা, তাহলে আপনি খাদ্যটা কতটা পরিমাণে দেবেন। দেখুন সবসময় আপনার গাছ যদি 3 থেকে 4 মাসের হয় আর কি, তাহলে আপনি স্টার্টিংটা 1 চামচ করুন। তাহলে আমি এক্ষুনি যে বললাম 6 রকম জৈব আর সাথে 2 রকম নাইট্রোজেন সার, তাহলে 8 রকম নিয়ে একসঙ্গে মেখে রাখতে বলেছি আপনাকে। ওটা 8 চামচ একটা গাছে দিতে বলছি না। ওয়ান টাইম 1 চামচ করেই দেবেন। 4 চামচের 1 চামচ করে নেবেন আর দেবেন। মাটির সঙ্গে যদি আপনি ওটা মেখে দেন তাহলে 2 চামচ পর্যন্ত দিতে পারেন। নিট মশলাটা কিন্তু মানে খাদ্যটা আপনার 1 চামচের বেশি যেন না হয়, এটা সবসময় মনে রাখবেন। অনেকে গুলিয়ে ফেলছে, অনেকে প্রশ্নও করছে যে খাদ্যটা তাহলে কতটা দেবো আর কি, 1 চামচ দেবো না 2 চামচ দেবো না 3 চামচ দেবো না 4 চামচ দেবো। এই যে বেশি বেশি করে ভাবনা চিন্তাটা, এটা করার দরকার নেই। আপনি বারে বারে দিন, কিন্তু পরিমাণটা কম রাখুন, ব্যাস সুন্দর থাকবে। গাছের পাতা যদি একেবারে হলদেটে ভাব হয়ে যায়, যে কোনো স্প্রে খাদ্য আপনি দিন, সেটা 19-19, 20-20 এরকম স্প্রে খাদ্য দিন, আপনাদের গাছ কিন্তু সুন্দর হয়ে উঠবে। একেবারে সুন্দর হয়ে গেলে যদি আপনার কাছে ফুল কম হয়, তাহলে আপনি অল্প পরিমাণে সুপার ফসফেট আর অল্প পরিমাণে পটাশ, মানে দুটোই কিন্তু সমান সমান ধরুন 100 গ্রাম 100 গ্রাম 200 গ্রাম দোকান থেকে নিলেন, দুটোকে মেখে ফেললেন, তার থেকে ওই 1 চামচ, এর বেশি কিন্তু নয়। বন্ধুরা মাঝে মধ্যেই কিন্তু ফাঙ্গিসাইড ওষুধটা দিতে ভুল করবেন না। মাঝে মধ্যে কিন্তু ফাঙ্গিসাইড ওষুধটা আপনারা গাছে দেবেন। তাতে কি হবে, আপনার গাছের সমস্যাগুলো থাকবে না। মাঝে মধ্যেই কিন্তু আপনি ফাঙ্গিসাইড ওষুধ দেবেন এবং কীটনাশক ওষুধটা দেবেন। বিশেষ করে বৃষ্টি হলেই, গাছে বৃষ্টির জল পেলেই অবশ্যই পরের দিন সকালে কিন্তু আপনি ফাঙ্গিসাইড ওষুধের জল স্প্রে অবশ্যই করবেন। অবশ্যই মাঝে মধ্যে কিন্তু চুনের জলটি দিতে ভুল করবেন না। মাঝে মধ্যেই কিন্তু 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলে গাছটি রোপণ করবেন। বা যখন আপনারা গাছে এমনি আপনার সদ্য চুন নেবেন, আর মাঝে মধ্যে কিন্তু গাছের গোড়াতে দেবেন 100 গ্রাম চুন 10 লিটার জল। আপনার পরিমাণ মতো আপনি জল নেবেন এবং অবশ্যই পরিমাণ মতো জলের সাথে কিন্তু আপনি 100 গ্রাম চুন যদি আপনার 10 লিটার জল হতো, ধরুন আপনি 5 লিটার জল নিচ্ছেন, তাহলে 50 গ্রাম নেবেন। মাঝে মধ্যেই গোড়াতে কিন্তু এটা দেবেন। ফাঙ্গিসাইড ওষুধটা অবশ্যই কিন্তু লিটারে 1 গ্রাম, গাছের যদি বেশি পরিমাণে আপনার মনে হয় যে ফাঙ্গাস অ্যাটাক করেছে, তাহলে কিন্তু আপনি একটু বেশি দিতেই পারেন, 2 গ্রাম দিতেই পারেন, তাতে কোনো ক্ষতি নেই। পাতার মধ্যে এরকম লালচে ভাবটা থাকলে অবশ্যই কিন্তু আপনি 19-19 বা 20-20 এরকম স্প্রে করবেন। যখনই দেখবেন যে পাতার মধ্যে লালচে ভাব আসছে, মানে তাহলে স্প্রে খাদ্য দেওয়াটা দরকার। অতিরিক্ত ফুল হতে হতে তাহলে কিন্তু আপনার গাছের পাতা এভাবে লাল হতে থাকবে, উপরের পাতা কিন্তু আস্তে আস্তে লাল ভাবটা আসতে থাকবে। দেখুন আমাদের এই সমস্ত গাছ থেকে ডগা কেটে চারা তৈরি করা হয়, সেজন্য আপনাকে একেবারে ফ্রেশ গাছ দেখানো যাচ্ছে না। তো আপনার বাড়ির গাছ কেন ফ্রেশ থাকবে না, সেজন্য আপনারা অবশ্যই মাঝে মধ্যে কিন্তু
গাছে স্প্রেটা করা বন্ধ করবেন না, সেটা স্প্রে খাদ্য হোক বা আপনার যে কোনো লিকুইড কীটনাশক হোক বা আপনার গোড়াতে যে খাদ্য দেন সেই খাদ্যই হোক, নিয়মিত দিতে থাকবেন। দেখবেন জবা গাছ সবসময়ের জন্য আপনাদের ভালো থাকবে, অবশ্যই সুন্দর থাকবে আপনার গাছ। যখনই আপনি টপ কোয়ালিটির কোনো ভ্যারাইটি নিতে চাইবেন তাহলে তার গাছের গতি অন্যান্য জবার থেকে অনেকটা কমই থাকবে। সেই জন্য সবসময় নিয়মগুলো মেনে চলুন, জানবেন কিন্তু আপনি ভালো গাছ করতে পারছেন। বৃষ্টির জল গাছে পড়া মানেই তার পরের দিন সকালে কিন্তু আপনি অবশ্যই ফাঙ্গিসাইড ওষুধটি ব্যবহার করবেন। সঙ্গে ছিলেন, সঙ্গে আছেন, অবশ্যই ভালো থাকবেন। ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। অবশ্যই বন্ধুরা, যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। আজ এই পর্যন্তই বন্ধুরা, আসছি আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপনাদেরই বন্ধু কমল। বিভিন্ন ধরনের গাছের বিষয় জানতে পারবেন, বিভিন্ন ধরনের গাছের বিষয় বলবো, অবশ্যই আপনাদের যাতে কাজে লাগে, বন্ধুদের যাতে কাজে লাগে সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। আজকে কেবলমাত্র জবা নিয়েই আলোচনা করলাম। আসছি আগামীকাল অন্য আরেকটি ভিডিও নিয়ে। নমস্কার, ধন্যবাদ।